বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টায় বঙ্গভবন এলাকায় পৌঁছালে সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতির গাড়ি বহরকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যায়। বঙ্গভবনে রাষ্ট্রপতি পৌঁছানোর পর তাকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR এর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গভবনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আজ থেকে রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু হলো। অফিস করতে শুরু করেছেন মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। বিগত ১৭ বছরের অনিয়ম কাটিয়ে সংবাদ মাধ্যমকে নতুন দিকে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। বিমান সেবায় আধুনিকায়নের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। সাংবিধানিক প্রক্রিয়া এবং নিয়মকানুন মেনে সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন ঘোষণা করবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। প্রথম কর্মদিবসে সচিবালয়ে কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। এ সময় গত ১৭ বছরের অনিয়ম কাটিয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই ১৭ বছর আমাদের লড়াইটা ছিল গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা নামে মাত্র গণতন্ত্র ছিল। বাট আমরা জানতাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরেও অনেকের অনেকবারই ১০বার চিন্তা করতে হতো স্ট্যাটাসকে আমি রাখবো কি রাখবো না। সুতরাং আমাদের এই জুলাই আন্দোলনে কোনোভাবেও সংবাদ মাধ্যম বা যারা যারা আছেন তাদের ভূমিকাকে খাটো করে দেখার কোনো সুযোগই নেই সব দিক থেকে। সো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই। এদিকে নিজ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত। মতবিনিময়কালে বিমানের যাত্রীদের আধুনিক সেবা নিশ্চিতের অঙ্গীকার করে মন্ত্রী জানান, বিমানের বহরে 10টি নতুন বোয়িং যোগ করার পরিকল্পনার কথা। একই সাথে নিউ ইয়র্ক ও মধ্যপ্রাচ্যের নতুন রোড চালুর উদ্যোগ এবং 16 ডিসেম্বর থার্ড টার্মিনালের সফট ওপেনিং এর সম্ভাবনার কথাও জানান তিনি। আমরা গেট টু যদি যাই তাহলে আমরা নিউ ইয়র্ক ফ্লাইটে চালু করতে পারবো, আমরা সিডনি চালু করতে চাই, আমরা অন্যান্য যে জায়গায় ফ্রিকোয়েন্সি আমাদের পড়ে আছে আমরা ইউজ করতে পারতেছি না, আমরা বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে আমরা 5টি 7টা ফ্লাইট করি মানে প্রত্যেক দিন প্রায় 5টা জায়গায়, সেগুলিতে আমরা দ্বিগুণ 3 গুণ করতে পারি। এয়ারক্রাফট শর্টের জন্য করতে পারছি না, আমরা হয়তো খুব তাড়াতাড়ি এয়ারক্রাফটগুলি আমরা নিয়ে আসবো। থার্ড টার্মিনাল যেটা আছে আমরা ইনিশিয়ালি আমরা বলেছিলাম যে 16 ডিসেম্বরের মধ্যে সফট ওপেনিং হলো করব, সেটার কাজ চলছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে মন্ত্রী জানান, সুবিধা বঞ্চিতদের অগ্রাধিকার দিয়ে জনবান্ধব সেবা প্রদান করবে তার সরকার। পাশাপাশি নিয়ম অনুযায়ী গণতান্ত্রিক উপায়েই আগামীতে স্থানীয় সরকারের সব স্তরের প্রতিনিধি নির্বাচনের কথাও জানান তিনি। সাংবিধানিক প্রক্রিয়ার সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। এটা হচ্ছে আমাদের জনগণের সরকার, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এই সরকার গঠন করেছি এবং এটা আমাদের সরকারের টার্গেট। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রতি সহনশীল হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। সততা ও নিষ্ঠার সাথে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানন। সবাই মিলে সম্মিলিতভাবে আমি ওনার একটা অংশ হিসাবে আমি ভ্যান গাড়ি হিসাবে কাজ করতে চাই। আমার রিকোয়েস্ট থাকবে, আমরা এক ফ্যামিলির সন্তান হিসেবে, ওয়ান ফ্যামিলি ওয়ান বডি হিসেবে ওই মিশন ভিশনের সাথে আমি সবার সহযোগিতা চাইব। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।
নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পরিষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বিমান বাহিনী সদর দফতরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী পরিষদ শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী প্রধান খন্দকার মিসবাহুল আজিমকে অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ ও অপছন্দের ঊর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও দূরদর্শিতার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের আকাশসীমা ও জলসীমার নিরাপত্তা, জাতীয় প্রতিরক্ষা এবং দুই বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে সরকার। পরে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে এক সেমিনারে তিনি বলেন, দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই একই পথে হাঁটছে। নতুন ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ বিগত ফ্যাসিস্টদের মতো বর্তমান সরকারকেও বিদায় করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। আরো জানাচ্ছেন এসএম আরিফ। ইসলামী অনুশাসন প্রবর্তন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় সিরাত উদযাপন কমিটির আয়োজনে এই সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মদিনা সনদে তো সাদাবাজির কথা নাই, আছে? মদিনা সনদে তো দুর্নীতির কথা নাই। জনগণকে প্রতারিত করার জন্য মদিনায় ভিত্তিক, সনদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার কথা তারা বলেছেন। এগুলো হচ্ছে ভোট পাবার জন্য। অনুষ্ঠানে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আফামা খালিদ হোসেন বলেন, জুলাই অভ্যুত্থান ব্যর্থ করতে তৃতীয় শক্তি মাঠে নেমেছে। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। এ সময় জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করার অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। ক্ষমতায় যারা আসে আইসেই বলে ইতিহাস বিকৃতি করা হয়েছে, কিন্তু এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বলে সবাই ইতিহাস বিকৃতির নায়ক ছিল। এই অপকর্ম থেকে কেউ বের হতে পারে। 5 আগস্টের পর ফেসিবাদ একেবারে বিদায় নেয়নি, বরং নতুন কলেবরে বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি। 24-এর পরে আমরা মনে করেছিলাম ফেসিবাদের যে পঙ্কিলতা, যে ময়লা, যে আবর্জনা যুগ যুগ ধরে তৈরি হয়েছিল তা এখন পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আসলে কি কিছু পরিষ্কার হয়েছে? বরঞ্চ আবর্জনার কলেবর আরও বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 15 বছরের ফেসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। পরে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জামায়াত আমির। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, লং মার্চের প্রস্তুতি নিয়ে 11 দলীয় ঐক্যের বৈঠকে আলোচনা হয়েছে। এতে সিদ্ধান্ত হয়েছে লং মার্চের শুরুতে বিপুল সমাগমের মধ্য দিয়ে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। রাতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে 11 দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন 11 দলের প্রধান দাবি। এই ব্যাপারে সরকার কোনো উদ্যোগ নেয়নি, তারা বিষয়টি এড়িয়ে চলছে। সরকার এদিক সেদিক উকিঝুঁকি করলে পরিণতি ভালো হবে না। লং মার্চের যে দাবিগুলো আমাদের আছে, টোটাল আন্দোলনের ধারাবাহিক একটা আন্দোলনের কর্মসূচি। গণভোটের রায় বাস্তবায়নটা হলো আমাদের প্রধান দাবি। সেকেন্ড যে দাবিটা আছে সেটা হলো বিচার। শহীদ পরিবার যে কান্না এবং সমগ্র জাতির যে দায়ভার, খুন, হত্যা, পঙ্গুত্বর যে দায়, আমরা এই দায় এখনো মোচন করতে পারিনি। লং মার্চে আপনাদের সবাইকে, আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনারা আসবেন এবং লং মার্চে যদি কোনো, এটা আমাদের গণতান্ত্রিক কর্মসূচি, এখানে যদি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক বাধা আসে, সেই বাধা আমরা সর্বাত্মকভাবে গণতান্ত্রিকভাবে আমরা ইনশাল্লাহ প্রতিহত করে সামনের দিকে এগিয়ে যাব।
বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতা বিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। সকালে একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনাল 1-এ আনা হয়। পরে 25 অক্টোবর এই বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়। গত 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। প্রসিকিউশন জানিয়েছে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সংশ্লিষ্টতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা জানান। রিজভী বলেন, বর্তমান চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয়, যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, এলএনজি ভর্তি কার্গো এরই মধ্যে এসে পৌঁছেছে। এতে গ্যাসের সরবরাহ ও চাপ বেড়েছে, পাশাপাশি লোডশেডিংও কমে এসেছে। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হবে বলে জানান রিজভী আহমেদ। সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি যেগুলো থাকবে বা সৃষ্টি হবে সেটাকে কিভাবে মেরামত করা যায়, আমরা সাংগঠনিক স্তরে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সেটি বাস্তবায়ন করব। এটাই এটাই হলো আমার মূল লক্ষ্য, যে আমি এইভাবেই করতে চাই। আমার যারা সহযোগী সহকর্মী যারা রয়েছেন, সরকারে রয়েছেন, দলে রয়েছেন, স্বপন ভাইয়ের মতো, তারা প্রত্যেকেই আমি মনে করি যে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক সহ একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রায় 3 দিন ধরে বাড়িটির গেটে ঝুলছিল তালা। পরে স্থানীয়দের সন্দেহ হলে তালা ভেঙে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। এই ঘটনায় পুলিশ প্রতিবেশী 2 যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, ছাদে ইয়াবা সেবনের প্রতিবাদ করায় এই হত্যাকাণ্ড ঘটায় গ্রেপ্তারকৃতরা। প্রতিনিধি মাহমুদুল হাসানের রিপোর্ট। বাহিরে থেকে দেখলেই স্বাভাবিক একটি বাড়ি, অথচ 3 দিন ধরে ছিল নীরবতা। দরজায় তালা, বাড়িতে কোনো আলো নেই। স্বজন ও স্থানীয়দের সন্দেহ থেকেই শুরু হয় তদন্তের প্রথম সূত্র। শনিবার রাতে সিঁড়ির গেটের তালা ভেঙে 2য় তলায় ঢোকে পুলিশ। এরপর বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ছাদে পড়েছিল অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ। ছাদের চিলেকোঠায় স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থী, আর খাটের নিচে 12 বছরের শিশু প্রিয়ম। চিৎকার করতেছি। এই চিৎকার চেঁচামেচি শুনে আমার হাজবেন্ডকে বললাম, থানাকে কল করো। বাবা এবং চাচা এত নিরীহ ঠান্ডা মানুষ, যদি ওখানে 10টা লোক গ্যাঞ্জাম লাগে ওনারা ওখানে যাবেন না। নিহত গণপতি চক্রবর্তী অবসর নিয়েছিলেন গত ডিসেম্বরে। মেয়ে প্রার্থী মাস্টার্স পাশ করেন গত বছর, আর ছোট ছেলে প্রিয়ম ছিল রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। অত্যন্ত বিনয়ী ভদ্রনম্র ছাত্র সে। ঘটনাতে অত্যন্ত ব্যথা পেয়েছি আমরা। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে রংপুর সদর 3 আসনের এমপি মাহবুবুর রহমান বেলাল। ডাকাতি হোক বা অন্য যে কোনো কারণে হোক, অবিলম্বে এটার মূল কারণ উদ্ধার হওয়া উচিত। ঘটনাস্থলের প্রতিটি আলামত, প্রতিটি সূত্র খতিয়ে দেখছে পুলিশ ও সিআইডি। এদিকে পুলিশ জানিয়েছে ঘটনাটি ডাকাতির নয়, ইয়াবা সেবনের প্রতিবাদ করায় 4 জনকে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ। খুনের পরে গোসল করে ওখানে বসে খেজুর খায়, ওখানে বসে ইয়াবা খায়। তারপরে যখন দুপুরের দিকে ফাঁকা হয়ে যায়, পাশের বিল্ডিং এর ছাদ দিয়ে লাফ দিয়ে বসে তারা চলে যায়। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 839 জন। চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 82 জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে 117 জন, চট্টগ্রাম বিভাগে 100 জন,
100 জন, ঢাকা বিভাগে 135 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 61 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 91 জন, খুলনা বিভাগে 159 জন, ময়মনসিংহ বিভাগে 79 জন, রাজশাহী বিভাগে 71 জন, রংপুর বিভাগে 23 এবং সিলেট বিভাগে 3 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 28,929 জন। গত 24 ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে 1228 শিশু। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় গত 24 ঘন্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 834 শিশুর, আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 99 শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট 933 শিশুর প্রাণহানি হয়েছে। পুষ্টিতে ভরপুর দেশি বিদেশি ফল স্বাস্থ্যকর খাবার হিসেবে যার চাহিদা বরাবরই বেশি, কিন্তু বাড়তি দামে এখন অনেক ফলই সাধারণ মানুষের নাগালের বাইরে। ফল আমদানিকারকদের জন্য সম্প্রতি এলসি খোলার ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে আমদানি সহজ হওয়ার পাশাপাশি বাজারে ফলের সরবরাহ বাড়বে, কমবে দাম, এমন প্রত্যাশা থাকলেও বাজারে এখনো দাম বাড়তি। ফলের বাজার ঘুরে সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। ফলের দাম আমাদের সামর্থ্যের বাইরে। আমাদের বেশি দিয়ে কিনে আনতে হয়, ওই বাবদে আমরা বেশি বিক্রি করতে হয়। বাজারে সারি সারি ফল, আপেল, কমলা, আঙুর, মালটা থেকে শুরু করে দেশি বিদেশি নানা ফলের সমাহার। তবে ফলের দিকে তাকালেও অনেক ক্রেতার হাত যেন পৌঁছায় না দামের কারণে। ফলের দামটা যদি নাগালে থাকে তাহলে আমাদের জন্য ফলটা নেওয়াটা সহজ হয়। সরকারের উচিত আর একটু এখানে হস্তক্ষেপ করা, ফলের দামটা সাধারণ মানুষের সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসা। খুচরা ফল বিক্রেতারা বলছেন ফলের দাম বাড়ার পেছনে রয়েছে একাধিক কারণ। আমদানিকারকদের কাছ থেকে আড়ত, আড়ত থেকে পাইকার এবং পাইকার থেকে খুচরা বাজার, প্রতিটি পর্যায়ে বাড়ছে দাম। সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে, এটা তো সবাই কিনা খাইতে পারতেছে না। দেখা যাইতেছে 1 কেজি আপেল 400 টাকা, 350 টাকা, এটা তো সবাই কিনা খাইতে পারতেছে না। আমদানি একটু বেশি হলে একটু কমে, আবার যদি মালের ক্রাইসিস থাকে ওই সময় বাড়াই দেয়। এরই মাঝে স্বস্তির খবর, চলতি মাসের 16 তারিখে বাংলাদেশ ব্যাংক থেকে ফল আমদানিতে এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন বা পুরো 100% টাকা আগে জমা দেওয়ার যে বাধ্যবাধকতা ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে ফল আমদানিকারকরা বলছে ব্যাংক থেকে শুধু মার্জিন কমালেই হবে না, কাস্টমস থেকে শুল্ক ও অন্যান্য চার্জ না কমালে ফলের দাম কমবে না। এখানে সবচেয়ে বড় আমদানিতে অন্তরায় সেটা হলো গিয়া আপনার কাস্টমসের যে ডিউটি লাগে, আমাদের শুল্ক লাগে, এটা অনেক অনেক উচ্চ হারে শুল্ক দিতে হয় বাংলাদেশ। আমরা আশাবাদী যে সরকার আমাদেরকে ডিউটির ক্ষেত্রে কিছুটা ছাড় দেবে। তাছাড়া আমাদের এটা আবেদন থাকবে যে এগুলোর ডিউটিটাকে সীমিত রাখা, তাহলে সর্বসাধারণ এটাকে খেতে পারবে। খুচরা ফল ব্যবসায়ীরা বলছেন ব্যাংকের নির্দেশনার প্রভাব এখনো পড়েনি বাজারে। একই সাথে সিন্ডিকেটের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর তাগিদ রয়েছে তাদের। আড়ত দ্বারা সিন্ডিকেট করে তো সব একদম বিক্রি করে, আমার বাধ্য আনতে হয়। তারা ইনফোরা, তারা সিন্ডিকেট করে বাজারে যাত্রা দামটা বাড়ায়। এদিকে ক্যাবের সভাপতি বলছেন পুরো সরবরাহ ব্যবস্থায় কার্যকর মনিটরিং নিশ্চিত করলে ফলের দাম নিয়ে সুফল পাবে সাধারণ মানুষ। আমরা দেখছি যে সরকারের বিভিন্ন অর্গানগুলোর সমন্বয় নেই, আর এটা দেখভাল করার জন্য আসলে কোনোটাই নেই। ব্যবসায়ীরা যে যার মতো বিজনেস করছে এবং আলটিমেটলি কী হচ্ছে, ব্যবসায়ীরা অতি লাভবান হচ্ছে, আর হলো সবচেয়ে বেশি সাফারার হচ্ছে ভোক্তারা। শিশু থেকে বৃদ্ধ সকলের খাদ্য তালিকায় থাকা উচিত ফল। যদিও বৈশ্বিক অর্থনৈতিক চাপ, পাইকারি ও খুচরা ফলের দোকানের দামের পার্থক্য এবং ব্যাংকিং কিছু জটিলতা ফল আমদানিকারকদের ক্ষেত্রে, সবকিছু মিলে ফল কিনে খাওয়া বাংলাদেশের মানুষের জন্য যেন এক বিলাসিতা। যদিও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক থেকে ফল আমদানিকারকদের জন্য ব্যাংকিং কিছু নিয়মাবলী শিথিল করা হয়েছে। তবে প্রশ্ন হলো, এতে করে কি সুফল মিলবে? সংশ্লিষ্টরা বলছেন বাজার ব্যবস্থাপনাকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনলেই সম্ভব ফলের দাম নিয়ন্ত্রণে আনা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
দিনাজপুরে সুগন্ধি চিনি গুঁড়া চালের দামে আগুন। মাত্র এক মাসে কেজিতে বেড়েছে 70 থেকে 80 টাকা। 120 থেকে 130 টাকার চাল এখন বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়। কেন এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি? দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রহমান। পোলাও, বিরিয়ানি কিংবা উৎসব অনুষ্ঠানে বহুল ব্যবহৃত চিনি গুঁড়া চালের দাম এখন ক্রেতাদের নাগালের বাইরে। দিনাজপুরের বাহাদুরবাজার, রেলবাজার ও চকবাজারে প্রতি কেজি চিনি গুঁড়া চাল বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা দরে। এক মাস আগেও যার দাম ছিল 120 থেকে 130 টাকা। কয়েকদিন আগে যে অবস্থা ছিল, এখন চালের দাম আরো বেশি পাচ্ছি। মানে আমাদের বাজেট ফেল হয়ে যাচ্ছে, কি করব? চাউল আমরা কিনি, আমরা তো খুচরা কিনি, আমাদের তো বস্তা কেনার মতো ক্যাপাসিটি নেই। তো আয়ের ব্যাপার আছে না, আয় অনুযায়ী তো হচ্ছে না আমাদের। বাজারে 150 থেকে 200 টাকা বস্তায় চাউলের দাম বেশি। এটা হওয়ার কারণ হলো আমাদের দেশে কিছু কিছু বড় বড় কোম্পানিগুলো আছে, এরা কিনে কিছু মজুত করতেছে, আবার দেশের বাইরেও রপ্তানি হচ্ছে, এই কারণে দামটা বেশি। ব্যবসায়ীদের দাবি, রপ্তানি বৃদ্ধি, মজুদ ও সিন্ডিকেটের কারণেই বেড়েছে দাম। তবে চেম্বার নেতাদের দাবি, রপ্তানির কারণে বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে। রপ্তানি বন্ধ হলে কেজিতে 30 থেকে 40 টাকা দাম কমতে পারে। নিউগুড়া বা BR-34 যেই ধান বা চালটা আছে, এটা সরকার রপ্তানির পারমিশন দিয়েছে। রপ্তানি পারমিশন দেওয়াতে এটা কেজিতে 30 থেকে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। যদি সরকার মনে করে এই চালের দামটাকে সহনীয় করতে, আজকেই যদি এক্সপোর্ট পারমিশন বন্ধ হয়ে যায়, কেজিতে কমপক্ষে 30 টাকা থেকে 35 টাকা এটা দাম হয়ে যায়। রপ্তানি সরবরাহ সংকট নাকি সিন্ডিকেট, দাম বাড়ার কারণ যাই হোক, এর চাপ পড়ছে সাধারণ ক্রেতার ওপর। দ্রুত বাজার নিয়ন্ত্রণের দাবির পাশাপাশি উৎসবের খাবারের অন্যতম এই সুগন্ধি চাল যেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে না যায়, এটাই এখন প্রত্যাশা সকলের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।